15 বছর ধরে এরা দিদিমণির সঙ্গে থেকে ক্ষমতার মধুটা খেয়েছে। এখন আবার অন্যদিকে ক্ষমতা গেছে বলে এরা শিফট করছে। হ্যাঁ, এটাই বিষয়। কংগ্রেসে যোগ না দিলে দিদিমণি এবং অভিষেকের রাজনৈতিক কেরিয়ার বলে আর কিছু নেই। আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলি না তো। ধান্দাবাজিতে কেউ যদি পিএইচডি করতে চান, সব থেকে উপযুক্ত মানুষ হচ্ছেন ইনি। ওনার কাছে উনি গাইড হতে পারেন। এই হৃষ্টপুষ্ট নাদুস নুদুস ভদ্রলোকটি একটি বিরল প্রজাতির গিরগিটি। তৃণমূল যদি কংগ্রেসের সঙ্গে মিশে যায়, আচ্ছা, নির্মম মহিলা কখনো কি ফেরেববাজকে বলেছেন, হ্যাঁ রে বাবু, তুই কি করিস, এত মাল তুই কামালি কি করে, তোর ব্যবসায় কত টাকা মুনাফা হয়, যে মুনাফার টাকায় তুই এরকম রাজপ্রাসাদ করিস? কংগ্রেস থেকে উৎপত্তি, কংগ্রেসেই বিলীন হবে। আর কংগ্রেসে যদি তৃণমূল মিশে যায়। দাদা, অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেইন কলিং এর পর্দায়। একের পর এক মানে এতদিন তো দেখা গিয়েছে যারা বিক্ষুব্ধ বিধায়ক ছিলেন তারা তো ছিলেন, একই সঙ্গে এবার দেখা গেল সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব পরপর তারা বেরিয়ে আসলেন। তৃণমূলের এই যে তাসের ঘরের মতো ভেঙে পড়া দলটার অস্তিত্ব, আপনি বারবার বলেছেন যে ভোট শেষ হওয়ার, ফলাফল ঘোষণা হওয়ার 1 মাসও ঘুরবে না, আপনার সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল। কি বলতে চান? পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন বিষয় সামনে আসতে চলছে। তৃণমূল কংগ্রেস বলে আর কিছু থাকবে না, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট, দেয়াল লিখন স্পষ্ট। কিন্তু যেটা হবে, যারা মমতা এবং অভিষেকের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বেরিয়ে গেছেন, বিধায়করা, সাংসদরা, কিন্তু যারা রয়ে গেছেন তারা এবং মমতা অভিষেক সহ তারা কিন্তু কংগ্রেসে মিশে যাচ্ছেন। এটা অনেক দিন আগে থেকেই এই আলোচনাটা চলছিল। কারণ একটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল হিসাবে থাকলে পরে তার এমনিতেই কোনো অস্তিত্ব থাকবে না। মমতা ব্যানার্জি সত্তরোর্ধ্ব প্রবীণা, তিনি যথেষ্ট সুস্থ সবল আছেন, তিনি রাজনীতি করবেন। আর অভিষেক 40ও হয়নি, তার রাজনৈতিক জীবন পড়ে আছে। তাহলে তৃণমূল কংগ্রেসে এদের কোনো ভবিষ্যৎ নেই। তৃণমূল কংগ্রেসটা তাসের ঘরের মতো ভেঙে গেছে। কিন্তু যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে গেছেন, দেখুন, কাকলি ঘোষ দস্তিদার ওই টিমের নেতা বা নেত্রী নন, বিজেপির লোকজন। তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ পদাধিকারী, লোকসভার প্রত্যেক সাংসদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন এবং কাকলি দেবীর চোখ দিয়ে তারা তৃণমূলকে দেখছেন না। এবং কোন সাংসদকে বিজেপির পক্ষ থেকে কি বলা হয়েছে সেটাও অন্য সাংসদকে বলা হয়নি। আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলি না তো। ধান্দাবাজিতে কেউ যদি পিএইচডি করতে চান, সব থেকে উপযুক্ত মানুষ হচ্ছেন ইনি। ওনার কাছে উনি গাইড হতে পারেন। এই হৃষ্টপুষ্ট নাদুস নুদুস ভদ্রলোকটি একটি বিরল প্রজাতির গিরগিটি। যখন বুদ্ধবাবু 2012 মিলান কুন্দেলার বই উপহার দিচ্ছেন, মোটা মোটা বই উপহার দিচ্ছেন, আর এই যুবাটি সম্ভবত এটি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়তো, ফরফর করে ইংরেজি বলার একটা দক্ষতা আছে, এটা ভালোই। আর বঙ্গজ কমিউনিস্টের একটা সমস্যা ছিল, কেউ যদি একটু ফরফর করে ইংরেজি বলে ওনারা ভাবতেন এ বিশাল বড় বিজ্ঞ। তা বুদ্ধবাবুর মানুষ চিনতে ভুল হয়েছিল। বুদ্ধবাবুর বিশ্বাসের সুযোগ নিয়ে এই যুবা রাজ্যসভায় যায়, দলের মধ্যে থেকেও আপত্তি ওঠে। তারপর ঘটনা কি হয়েছিল সবাই জানে, আমি সেগুলো নিয়ে বলতে রাজি নই।
তাহলে এই যুবা কি হলো? প্রথমে লাল, তারপরে সবুজ, তারপরে গেরুয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তিনি লেনিনকে খুঁজে পেয়েছিলেন, আর এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠতা রেখে চলছেন, অর্থাৎ ক্ষমতার বৃত্তের কাছাকাছি থাকবো। আমি তাকে ঋতব্রত ব্যানার্জি বলি না, উনি হচ্ছেন বহুরূপী ব্যানার্জি, যার কোনো রকম রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নেই। তৃণমূল যদি কংগ্রেসের সঙ্গে মিশে যায়, আমি এখনই বলে রাখছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বিধায়করা গেছেন, বিশেষ করে সংখ্যালঘু বিধায়করা, পরের দিন আর এই বহুরূপীর মুখ দর্শন করবেন না। তারা কিন্তু ফিরে যাবেন ওই কংগ্রেসে। কারণ নির্বাচনের ফল বেরোনোর পর অনেক কংগ্রেস বিধায়ককে আমরা দিল্লিতে যেতে দেখেছি। রাহুল গান্ধী তখন দরজা বন্ধ করে রেখেছিলেন। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু প্রস্তাবটা দেয়া হয়েছে। শোনা যাচ্ছে কংগ্রেসের সহসভাপতি এবং অভিষেককে সাধারণ সম্পাদক। মমতা বন্দ্যোপাধ্যায় বিচক্ষণ নেত্রী, এটা এটা শুভেন্দুবাবুও জানেন। হ্যাঁ, আর ওনার এয়ার অ্যাপারেন্ট হচ্ছে একদম নাম করা ফেরেববাজ। এই ফেরেববাজি সাম্রাজ্যটা শুরু হয়েছে তো 2016-র পর থেকে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেরেববাজের থেকে আপনি আলাদা করুন, তার নেটিভ ইন্টেলিজেন্স প্রখর ছিল, কিন্তু ফেরেববাজের প্রতি তার অপত্য স্নেহ। আচ্ছা, কি ব্যবসা করে ফেরেববাজ? কলকাতায় অত বড় বাড়ি, ভিতরে বেলজিয়াম গ্লাসের সুসজ্জিত সব ঝাল্লণ্ঠন টাল্লণ্ঠন, এসকালেটার। আচ্ছা, নির্মম মহিলা কখনো কি ফেরেববাজকে বলেছেন, হ্যাঁ রে বাবু তুই কি করিস, এত মাল তুই কামালি কি করে, তোর ব্যবসায় কত টাকা মুনাফা হয়, যে মুনাফার টাকায় তুই এরকম রাজপ্রাসাদ করিস? আচ্ছা, নির্মম মহিলা কখনো ফেরেববাজকে বলেছেন, হ্যাঁ রে বাবু তুই সাংসদ হয়েছিস, জনপ্রতিনিধি, জনপ্রতিনিধিদের পা মাটিতে রাখতে হয়, তাদের জীবন হয় খোলা খাতার মতো, তা না করে তুই বৈভবের আস্ফালন করছিস, এমনভাবে হাঁটাচলা করছিস যেন মনে হচ্ছে কোনো রাষ্ট্রনেতা। যদিও জেড প্লাস ক্যাটেগরিটা উনিই দিয়েছিলেন, কিন্তু তার অপব্যবহার হয়েছে। তাহলে উনি সেটা বলেননি অপত্য স্নেহ, তার মাসুল ওনাকে দিতে হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও দিদিমণি যদি সোনিয়া গান্ধীর প্রস্তাবে সাড়া দিয়ে তৃণমূল কংগ্রেসটাকে উঠিয়ে কংগ্রেসে মিশে যান, তাহলে এই বহুরূপী ব্যানার্জির সঙ্গে যে বিধায়করা গেছেন, বিশেষ করে সংখ্যালঘু বিধায়করা, কাকলি দেবীর মানে উনি একা সূত্রধর নন। আমি শুনছি খলিলুর রহমান, আবু তাহের যাবে না, তারা মমতা ব্যানার্জি ওর সঙ্গেই থাকবেন। তখন বাংলার রাজনীতিতে বিজেপি বনাম কংগ্রেস। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইগো, যা অহংবোধ, কিন্তু ওই ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে। তাহলে যদি একটু মানে রাজ্য ছাড়িয়ে আমি দেশের দিকে একটু নজর দিই, তাহলে দাদা কি মনে হয় যে এর ফলে সংসদে তৃণমূল কতটা একদম তার মূল ধূলিসাৎ হয়ে গেল? না না, তৃণমূলের সৃষ্টি তো একটা ঐতিহাসিক কারণে বামেদের হটাবার জন্য। সে বামেরা তো নেই, তা তৃণমূলের প্রাসঙ্গিকতা আছে নাকি? কংগ্রেস থেকে উৎপত্তি, কংগ্রেসেই বিলীন হবে। আর কংগ্রেসে যদি তৃণমূল মিশে যায়, তাহলে কি একটা ফর্মিডেবল অপোজিশন। তাহলে সংখ্যালঘু সম্প্রদায় যারা বিজেপির বিরুদ্ধে এই নির্বাচনেও তৃণমূলকে ভোট দিয়েছে, কিছুটা বামকে দিয়েছে, কোথাও কংগ্রেস পেয়েছে, সেই ভোটটা একেবারে একজোট হয়ে পড়বে তখন কংগ্রেসের বাক্সে। তাহলে তৃণমূলের রাজনৈতিক অস্তিত্ব তৃণমূল হিসাবে থাকবে না। যদি রাজনীতির আসরে অভিষেককে ডাকতে হয়, মমতাদিকে রাজনীতি করতে হয়, একমাত্র বিকল্প দলটাকে কংগ্রেসে মিশিয়ে দেওয়া, তাছাড়া কোনো উপায় নেই।
এবং সেটা যদি শেষ পর্যন্ত ফ্রাক্টিফাই করে, বাস্তবায়িত হয়, এই হৃষ্টপুষ্ট নাদুস নুদুস বহুরূপী এই যুবা, যিনি নিজেকে বিরাট ভাবছেন, বিরাট তালেবর হয়ে গেছেন, উনি জিতেছেন মমতা ব্যানার্জির ছবি নিয়ে। আরে সবাইকে শুভেন্দু অধিকারী নাকি? শুভেন্দু বাবু তখন তৃণমূলে। আমি সেই 2011-12 সাল থেকে বলে আসছি যে তৃণমূলের কেউ যদি তাকে, যার মমতা ব্যানার্জির ছবি দরকার পড়ে না নির্বাচনে জিততে, তিনি হলেন শুভেন্দু অধিকারী। আর এইসব হৃষ্টপুষ্ট নাদুস নুদুস বহুরূপীরা, এরা হচ্ছে রাজনীতিক পরজীবী, এরা প্যারাসাইট, এদের কোনো অবলম্বন দরকার। কি বিশ্বাসযোগ্যতা আছে? কোনো বিশ্বাসযোগ্যতা নেই। যদি শেষ পর্যন্ত, আমার ধারণা এটা হতে চলেছে, একটু সময় লাগবে। সোনিয়া গান্ধী প্রস্তাব দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা এখনো সামনে আসেনি। তবে আমি তৃণমূলের বহু নেতার সঙ্গে কথা বলেছি, তাদের একটা বড় অংশ চাইছে এটা। দাদা, আপনি এই যে কথাটি বললেন বা শব্দ চয়ন করলেন যে রাজনৈতিক পরজীবী, তার মধ্যে একদম প্রথম সারিতেই আসে বেশ কিছু এমন তারকা সাংসদের নাম যারা বর্তমানে বিক্ষুব্ধতার, ওই বিক্ষুব্ধ সাংসদদের দলের নাম লিখিয়েছেন। তার মধ্যে প্রথমেই আসছে শতাব্দী রায় থেকে দেব, এবং মোটেই রাজনৈতিক পরজীবী নন। তিনি 2009 সালে লোকসভার সদস্য হয়েছিলেন, যখন তৃণমূল ক্ষমতায় আসেননি। দেবকেও আমি রাজনৈতিক পরজীবী বলতে রাজি নই। দেব 14, 19, 24 তিনবার জিতেছেন লোকসভায়। রাজনৈতিক পরজীবী কারা? রচনা, প্ররোচনা, জুন, জুলাই, এরা রাজনৈতিক পরজীবী, প্যারাসাইট। শতাব্দী রায়, শি ইজ এ ভেরি কম্পিটেন্ট লেডি, হ্যাঁ, দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট। এবং পার্লামেন্টেরিয়ান হিসেবেও শতাব্দী যে খুব অদক্ষ তা কিন্তু নয়। বাম আমলে প্রথমবারও জেতে 2009-এ, তখন এইসব জুলাই, জুন, রচনা, প্ররোচনা কোথায়? তো তারই মাঝখানে একটি নাম বারবার, যেটাই এখন বলা যেতে পারে লাইমলাইটে, তিনি হচ্ছেন সায়নী ঘোষ। সায়নী দেবী শেষ পর্যন্ত বলেছেন, সায়নী ঘোষের সঙ্গে মানে ওদের বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী নই। হ্যাঁ, ও ঠিক আছে, প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছেন, নিজের ভালো নিজে বোঝেন, হ্যাঁ, খুব ভালোভাবেই বোঝেন নিজের ভালোটা। উনি যেটা ওনার ভালো হবে সেটাই করবেন। দাদা, কাকলি ঘোষ দস্তিদার তার চিঠিতে স্পষ্টতই এটি উল্লেখ করেছেন যে তারা ঠিক বিজেপিতে যাচ্ছেন না, তবে এনডিএ সরকারের সঙ্গে তারা জোটবদ্ধ হতে আগ্রহী। বিজেপিতে না গিয়ে এই যে এনডিএ সরকারের সঙ্গে জোটবদ্ধতা, এটা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করেন? আমি কিন্তু, অনেকে বলছেন এটা বিজেপির অপারেশন লোটাস, অনেকে বলছেন গেল গেল রব, গণতন্ত্র বিপন্ন হলো, বিজেপি এইভাবেই অপারেশন লোটাস করে। আমি কিন্তু বিজেপির এই অপারেশনটাকে সর্বান্তকরণে সমর্থন করি এবং পশ্চিমবঙ্গের স্বার্থে করি। কেন? কেন্দ্রের তৃতীয় এনডিএ সরকার বা মোদী সরকার, সবার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন যে তিনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ব্রেক করলেন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে। আচ্ছা, তাহলে তৃতীয় মোদী সরকারের স্তম্ভ কে? অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু 16, টিডিপি 16, জেডিইউ বিহারের 16, আর হিন্দুস্তান আওয়াম মোর্চা টোর্চা ছোটোখাটো দলটল আছে। তাহলে পশ্চিমবঙ্গে নির্বাচিত বিজেপির সাংসদ কত? 12। তার সঙ্গে যদি এই বিক্ষুব্ধ তৃণমূল যারা নতুন ব্লক হিসেবে আত্মপ্রকাশ করবে, সেই সংখ্যাটা যদি 20 জন হয়, তাহলে 20 + 12 32, 16 জন টিডিপি সাংসদের সমর্থনের বিনিময়ে কেন্দ্রের থেকে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের জন্য যা আদায় করেছেন, তাহলে 32 জন সাংসদের সমর্থনে আমরা কেন্দ্র থেকে দ্বিগুণ আদায় করব। এবং যে বিলগুলো পাশ করাবে, এক দেশ এক ভোট, আমি সমর্থন করি। প্রত্যেক বছর কোথাও না কোথাও নির্বাচন, উন্নয়নের কাজ বন্ধ। মহিলা সংরক্ষণ বিল অবশ্যই সমর্থন করি। সংসদের এই স্ট্রাকচারে মহিলা সংরক্ষণ বিল আনলে অনেকেই আপত্তি জানাতেন, তাহলে সংসদের আসন বৃদ্ধি হয়ে চলে গেল 840 না কত, 850,
মহিলা সংরক্ষণ বিল চালু হলো, কোনো অসুবিধা নেই। এবং ডিলিমিটেশন ন্যাচারাল প্রক্রিয়া, কেন হবে না ডিলিমিটেশন, এবং অভিন্ন দেয়ানি বিধি। তা এগুলো তো পাশ করতে হবে, 2/3 মেজরিটি দরকার, 362 জন লোকসভা সদস্যের সমর্থন দরকার। তাহলে ডিএমকের বোধহয় 22 জন আছে, তৃণমূলের 20 জন, এনডিএ বোধহয় এমনি 298, তাহলে সংখ্যাটা 340। আমার ধারণা ওয়াইএসআর কংগ্রেস সহ আরও বেশ কয়েকটা ছোটোখাটো দলও চলে আসবে এবং কমফর্টেবলি ওই 2/3 মেজরিটি সিকিওর করবে এনডিএ। আমি রাষ্ট্রবাদী মানুষ, রাষ্ট্রের হিতকে আমি খুব পছন্দ করি, এক দেশ এক ভোট এটা হওয়া উচিত এবং অভিন্ন দেয়ানি ভিত্তি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুধু প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করি না, আমি বলি রাজর্ষি মোদী। তিনি একদিকে প্রশাসক মানে রাজা এবং একদিকে ঋষি, সেই জন্য তিনি রাজর্ষি প্রধানমন্ত্রী। তা দেশের হিতে তৃণমূলের যদি ওই যে কাকলি দেবী শতাব্দীদের যদি একটু বিলম্বিত বোধোদয় হয়, আমি একে স্বাগতই জানাই, অন্যায় কিছু নেই এর মধ্যে। একদম। তবে দেব তিনি কিন্তু সরাসরি আবার দেখলাম যে কিছুটা সুর পরিবর্তন করেই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, থাকবো। উনি থাকতেই পারেন, পার্সোনাল লেভেলে দিদিকে দিদিই বলতে পারেন। হ্যাঁ, দেব তো বুদ্ধিমান ছেলে, ভালো ছেলে, হ্যাঁ, অসুবিধা নেই। ওই বিলগুলো পাশ করাতে হবে দেশের স্বার্থে, রাষ্ট্রহিতে। এখানে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের অগ্রাধিকার নয়, সবার সমর্থন করা উচিত। এই নির্মম মহিলা করেননি, তার খেসারত দিচ্ছেন। যদি আজকে, হ্যাঁ, উনি প্রথম থেকেই একটা এত ঝগড়া না করতেন না, নির্বাচনে হারলেও কিন্তু ওনার দলটা অটুট থাকতো, একটা সহাবস্থান থাকতো। এদিকে আপনি বরাবর তার নাম উজ্জ্ব রেখেই তাকে ফেরেববাজ বলে আখ্যায়িত করেন, অবশ্য তাতে কোনো ভুল দেখেন না বর্তমান বঙ্গবাসী। তো দেখা যাচ্ছে যে গোয়েন্দা সংস্থা বারবার তাকে তলব করছেন, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন বারবার। কখনো তিনি বলছেন তার শারীরিক অসুস্থতার দোহাই দিচ্ছেন, আবার কখনো বলছেন আমি রাজনৈতিক কাজে দিল্লিতে রয়েছে। এভাবে কতদিন নিজের পিঠ বাঁচাতে পারবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়? এটা সময় বলবে। যদি কংগ্রেসে শেষ পর্যন্ত তৃণমূল মিশে যায়, তখন এটা কিন্তু একটা সর্বভারতীয় টার্ন নেবে। হ্যাঁ, কিন্তু সেটা যদি দিদিমণির অহং তো সাংঘাতিক, আমি বা কম কিসে। সমস্যাটা হচ্ছে কি, দিদিমণির পাশে যারা ঘুরতেন, দিদিমণি তোমাকে এই শাড়িটা পরে দারুণ লাগছে, হ্যাঁ, দিদিমণি তোমাকে এত ফর্সা লাগছে কেন, তুমি কোন ক্রিম মেখেছো, এত স্থাবকতা, এত চটি চাটতো, বাস্তবটা দিদিমণি বুঝতেই পারেন। তার পরিণতি এই। আজকে কল্যাণকে অসভ্যতা করেছেন এয়ারপোর্টে নেমে, শিশিরবাবুর মতো প্রবীণ মানুষ। আর আমি শিশিরবাবুকে চিনি সেই 1998 সাল থেকে, অত্যন্ত সজ্জন ভদ্রলোক, আমার অভিভাবকও বলতে পারে। মানে কোনো কিছু জানার হলে আমি সরাসরি ফোন করি শিশিরবাবুকে। তা শিশিরবাবুকেও টেনে এনেছেন অশ্লীল, উনি প্রকৃতস্থ ছিলেন না অপ্রকৃতস্থ ছিলেন আমি জানি না, কিন্তু কল্যাণের একটা বিষয়কে আমি করব, এই কথাটা কিন্তু স্পষ্ট বলেছে যে 15 বছর ধরে এরা দিদিমণির সঙ্গে থেকে ক্ষমতার মধুটা খেয়েছে, এখন আবার অন্যদিকে ক্ষমতা গেছে বলে এরা শিফট করছে। হ্যাঁ, এটাই বিষয়। কংগ্রেসে যোগ না দিলে দিদিমণি এবং অভিষেকের রাজনৈতিক কেরিয়ার বলে আর কিছু নেই, মিশে যেতে হবে কংগ্রেসের সাথে, তাহলে কিছুটা স্বস্তি পাবেন, একটা লড়াইয়ের রসদ পাবেন। কংগ্রেস সর্বভারতীয় দল, ইন্ডিয়া ব্লকের প্রধান এবং সংখ্যালঘু সহ অন্য অংশের যারা বিজেপি বিরোধী, একটা ভোটটা কংগ্রেস এখানে পাবে, কংগ্রেসের একটা পুনরুজ্জীবন হবে। তো সোনিয়া গান্ধী সঠিক প্রস্তাব দিয়েছেন, এখন দিদিমণি কি করবেন সেটা দিদিমণির উপর।
দাদা, তো কোথাও না কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে এই বিভিন্ন রকম ঘটনা বলি, বিশেষত হঠাৎ করে তৃণমূল থেকে একদল বেরিয়ে এসে সরাসরি বিজেপির মানে কেন্দ্রীয় সরকারকে সমর্থন করা, তো এটাতে কি কখনো মনে হয় যে বঙ্গ বিজেপির যারা একদম নিম্ন স্তরের কর্মকর্তারা রয়েছেন বা সমর্থকরা রয়েছেন, তাদের কোনো রকমভাবে তাদের ওপরে কিছু প্রভাব পড়তে পারে? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এসব তৃণমূলের সাংসদদের সম্পর্কে বিস্তারিত জানেন। রাজনীতি সংখ্যার খেলা, সংসদে সংখ্যা দরকার। এবং আমি তো বললাম রাষ্ট্রহিত, এক দেশ এক ভোট, মহিলা সংরক্ষণ, অভিন্ন দেয়ানি বিধি, ডিলিমিটেশন, এগুলো রাষ্ট্রহিতের জন্য। তা রাষ্ট্রহিতের জন্য কেউ যদি এগিয়ে আসে তাকে সমর্থন করতে হবে। হ্যাঁ, তার মানে এই নয় এরা বিজেপিতে সামিল হয়ে যাচ্ছেন, বিজেপিতে নেবেও না। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। কিন্তু রাষ্ট্রহিতে কোনো বিল পাশ করতে গেলে, কোনো আইন প্রণয়ন করতে গেলে যেখানে সংখ্যাটার দরকার, সেখানে তো সমর্থন নিয়ে আমার কোনো রকম ছুতমার্ক নেই। সংসদীয় রাজনীতিতে তো ছুতমার্ক হয় না। যারা ওই ছুতমার্ক আঁকড়ে থাকেন, বিশুদ্ধতার বড়াই করেন, হ্যাঁ, ওভাবে সংসদীয় আপনাকে দেখতে হবে আমার গোলটা কি। আমার গোলটা তো রাষ্ট্রহিত। তাহলে আমি রাষ্ট্রহিতে একটা কাজ করছি, আমার সংখ্যা নেই, আমি সংখ্যা জোগাড় করার জন্য আমাকে নানাবিধ পন্থা অবলম্বন করতে হচ্ছে, বা আমার আহ্বানে অনেকে সাড়া দিচ্ছে। সেই আহ্বানে সাড়া দিয়ে তৃণমূলের অতীতে যাদের বিবেক ছিল না, যারা শক্তি শয়নে ছিলেন, তাদের শীত ঘুম যদি ভেঙে যায়, ঠিক আছে, রাষ্ট্রহিতে যদি ভোট দেন সরকারের পক্ষে কোনো অসুবিধা নেই। দাদা, শেষ প্রশ্ন থাকছে। কাকলি ঘোষ দস্তিদার তিনি স্পষ্টতেই, যেরকম একটু আগে আলোচনা হচ্ছিল, তিনি জানিয়েছেন যে বিজেপিতে যাচ্ছেন না, এটা ঠিক। তিনি আবার বলেছেন যে এতদিন পর্যন্ত তৃণমূলে থাকতে থাকতে তার শ্বাসরোধ হয়ে উঠেছিল এবং তিনি ঠিকঠাক মতো কাজও করতে পারছিলেন না। তবে কি এই যে টিকিটটা পেলে ওনাকে চিফ হুইপ রাখলে পরে উনি খুব শ্বাস টাস নিতে পারতেন। এসব ছিঁদো কথার তো কোনো মানে হয় না। উনি যেতে চাইছেন যান। হ্যাঁ, আমি তো বললাম রাষ্ট্রহিতে ভোট দেবেন। হ্যাঁ, এই জন্য ঠিক আছে, আমি এটাকে কোনো নৈতিকতার আয়নায় দেখতে রাজি নই। ওইগুলো হচ্ছে রাষ্ট্রহিত, এক দেশ এক ভোট, উইমেন রিজার্ভেশন বিল, ডিলিমিটেশন, ইউনিফর্ম সিভিল কোড, এই বিলগুলোকে পাশ করতে হবে সংসদে। সমর্থন দরকার। এরা রাজি হয়েছেন, কী কারণে রাজি হয়েছেন সবাই জানে। হ্যাঁ, ঠিক আছে, এইখানেই শেষ। এদের নীতি নৈতিকতা নিয়ে বিচার করতে আমি রাজি নই। আর সংসদীয় রাজনীতি হয় সংখ্যার জোরে। তো সংখ্যাটা ইন্ডিয়ার কম, কিন্তু এগুলো পাশ করাতে হবে, তাই এদের সমর্থন নিয়ে গেল রব করার কোনো মানে নেই।